আচ্ছা, আমাকে বলো তো, এই যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি ভাইয়া, একদম ক্লিয়ার। ওকে। সো এখানে একটু জুম করি নাকি? হ্যাঁ, আই গেস নাও ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এলিট ব্যাচের এক্সাম 4। এটা কিন্তু কোন ব্যাচের? ব্যাচ 1 2। যারা নতুন, তারা কিন্তু এই পরীক্ষা দেওয়ার দরকার নাই, কারণ এই পরীক্ষাগুলো সামনে তোমাদের হবে। তো এখানে টোটাল 100টা কোশ্চেন ছিল। আর একটা ছিল তোমাদের নাম সাবমিট করার আর কি। তো এটাতেও মার্ক আছে, এটা 101 হয়ে যায় তাহলে। তো এই যে 1 মার্ক তোমরা কনসিডার করবা না, বাকি যে 100টা কোশ্চেন আছে সেটার উপর তোমাদের মার্ক হিসেব হবে আর কি। এখন আমরা শুরু করি, দেখো। এখানে ওভারঅল কি কি টপিকের উপর কোশ্চেন ছিল আমি একটু রিভিউ করি। বাংলার মধ্যে সমাস থেকে কোশ্চেন ছিল। তারপরে তোমার ইংলিশের মধ্যে ছিল ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন। তারপর ছিল ম্যাথের মধ্যে ইন্টারেস্ট। জিকে হচ্ছে গিয়ে তোমার ইন্টারন্যাশনাল পার্ট, অর্থাৎ বিভিন্ন দেশ সম্পর্কে কোশ্চেন ইংলিশ ভার্সনের। তারপর হলো তোমার আইকিউ ছিল হচ্ছে কি, আইকিউ একটা প্র্যাকটিস শিট দিছিলাম তোমাদেরকে, তাই না? ওইখানে অনেকগুলা টাইপের কোশ্চেন ছিল, ওই ওভারঅল ওইখান থেকেই কিছু কিছু কোশ্চেন এখানে রাখা হয়েছে। আর ভোক্যাব আইটেমের মধ্যে ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই পার্টটা। তো এখানে টোটাল 100টা কোশ্চেন, যেহেতু সবগুলো টপিক থেকে আমি টাচ করার ট্রাই করছি। বাট তোমাদেরকে একটা বলে রাখি আমি, যে আমার যে কোনো এক্সামে দেখবা আমি ভোক্যাব আইটেম থেকে প্রচুর কোশ্চেন দিই। সো ফার্স্ট এক্সামেও দেখবা ফরেন ফ্রেজ থেকে প্রচুর কোশ্চেন ছিল। সেকেন্ড এক্সামে কিসের উপর ছিল? ইডিয়মস এন্ড ফ্রেজ। থার্ডে ছিল হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আজকে ফোর্থ হইলো যেটা, গতদিন। তো এটাতে হচ্ছে কি প্রেপোজিশন। তো এখানে কিন্তু এই যে আমি বলে রাখি, যে তোমরা ভোকাব আইটেম যদি ভালোভাবে পড়ো, তার মানে তোমাদের এক্সামে মার্ক বাড়বে। ঠিক আছে। এখন চলে আসো এখানে। প্রথম কোশ্চেনটা ছিল শাহনামার লেখককে। তো এটা আমি তোমাদেরকে মেবি গত ক্লাসে যখন কারকের ক্লাস নিলাম তখন বলছিলাম, বলো তো শাহনামা কে লিখছে? ফেরদৌসি। 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 আমি কিন্তু তোমাদের সাথেই পরীক্ষা দিব। মানে আমি এখন এই যে লিঙ্কটা ওপেন করছি, নিজে হোস্ট হিসেবে না, আমি হচ্ছে লিঙ্ক ওপেন করছি তোমাদের মতোই। তোমরা যেমন ওপেন করে পরীক্ষা দিচ্ছ, আমি ওইভাবে একটা পরীক্ষা দিব, যে আমি কতটুকু পারি। বা আমার স্ট্র্যাটেজি দেখলে তোমরা ভাইয়া, নিজেরা বুঝতে পারবা যে কিভাবে অ্যাকচুয়ালি করা উচিত সবকিছু। তারপর এটা ভাইয়া, দেখো। ইয়েস। ভাইয়া ওনারে মহাকবি বলে কেন? মহাকবি কেন বলে? আচ্ছা, যেমন তোমার মহাকবি ছিল না, এই যে তোমরা যখন লিটারেচারের মধ্যযুগটা পড়বা, প্রাচীন যুগের মধ্যে তো ছিল হচ্ছে চর্যাপদ, কিন্তু মধ্যযুগের মধ্যে আরাকান রাজসভা, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, ওই জায়গাটাতে এই জিনিসগুলো আমি পড়াবো, যে কেন তাকে মহাকবি বলা হয়। এরকম আরো আছে। ঠিক আছে। আলাওল আছে। তখন এটা আমরা ডিসকাস করবো লিটারেচার ক্লাসে। এখন চলে আসো, উদ্ধত শির এটা কোন সমাসের উদাহরণ? উদ্ধত শির এটাকে যদি তুমি ভাঙো, শির মানে কি, ধরো উদ্ধত শির যার, তাহলে এই যে ফরম্যাটটা উদ্ধত শের জার, এটা কোন ফরম্যাটের সাথে মিলে? কর্মধারয় না? তাহলে এটার উত্তর কি? কর্মধার। কর্মধারয়। তারপর চলে আসো, নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস? এখন আমি তোমাদেরকে যখন পড়াইছিলাম সমাস, একটা টেকনিক বলছিলাম, যে উপমিত যেটা সেটা কি সত্য না মিথ্যা? বলো তো। মিথ্যা। 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 উপমান হচ্ছে গিয়া সত্য, আর উপমিত বললে সেটা হচ্ছে মিথ্যা। তাহলে এখানে দেখো, এই যে চন্দ্রমুখ, এটা কি সত্য কথা? কারো মুখ দেখতে কি আসলেই না, চন্দ্রের মতো হয়? লাইক তোমার না, গার্লফ্রেন্ডের চেহারা কি চন্দ্রের মতো? তুমি বলো, বাট না, না, রিয়েলিটিতে তা না কিন্তু। কোথায় চাঁদ আর কোথায় তোমার গার্লফ্রেন্ড? আচ্ছা, চাঁদ মুখ, মুখ চন্দ্র সবগুলো একই। তার মানে এটার উত্তর কি হবে? সবগুলো। মানে কোনোটাই। সবগুলোই। এগুলাকে আমরা কি বলতে পারি বলো তো? হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি যে তোমার লিটারেচারের ভাষায় পার্সোনিফিকেশন বলা যায়। কেননা তুমি যে চাঁদকে ব্যক্তির রূপে প্রকাশ করতেছো, দ্যাটস ওয়াই। সো এটা আমরা লিটারেচার ক্লাসে পড়বো, যে পার্সোনিফিকেশন মানে কি। সাপোজ ধরো হতে পারে না যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। তো সময়ের স্রোত কি কারোর জন্য অপেক্ষা করে? মানে এটা কাজ কি অপেক্ষা করার কাজ? অপেক্ষা কি করে? মানুষ করে, বা যে কোনো একটা জীবজন্তু অপেক্ষা করতে পারে, হিউম্যান বিং যারা। ভাইয়া মেটাফোর হতে পারে না? মেটাফোর। হ্যাঁ, মেটাফোরও বলা যেতে পারে। রূপক অর্থে মেটাফোর হতে পারে। যে তুমি মুখ চন্দ্রর মধ্যে তুলনা করতেছো, কম্পেয়ার করতেছো, তাহলে এটা মেটাফোর। ওকে। কোনো ধরনের ইউজ করবা না, কি বলে, যে এটা এটা ন্যায়, ওই যে মতো। এই ধরনের লাইক। ডিরেক্ট কম্পারিজন। আচ্ছা, এখানে তো ন্যায় কথাটা আছে। সিমিলি আর মেটাফোরের মধ্যে পার্থক্য কি বলো তো? আচ্ছা আমি বলতে সিমিলির মধ্যে হচ্ছে গিয়ে মানে তুলনা করবে, আর মানে তুলনা করবে আর লাইক, মানে লাইক মতো এগুলা থাকবে আর কি। আর মেটাফোরে হচ্ছে সরাসরি বলবে
কোনো কিছু লাইক মতো এগুলো উল্লেখ এই যে থাকবে না। এখানে তোমার চন্দ্রমুখ, এটাকে যদি বেশ বাক্যে ভাঙি তাহলে কিন্তু ন্যায় কথাটা আসে, বা মুখ চাঁদের ন্যায়, আচ্ছা। চন্দ্রের ন্যায়। তো ভাইয়া ন্যায় কথা বলার কারণে বুঝাচ্ছি। এটা কিন্তু সিমিলিতে পড়ে যাবে, মেটাফরে পড়বে না। কারণ ন্যায় মানে কি, লাইক, হ্যাঁ। সো এটাকে তুমি ইন এসেন্স সিমিলি বলতে পারো। ওকে, তারপরে চলে আসি আমরা যে কোলে ও পিঠে। সো কোলে ও পিঠে এটা কোন ধরনের সমাসের উদাহরণ? এটা হচ্ছে তোমার অলুক অলোক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব। এটাতেই দেখো বিভক্তিটা কানেক্টেড আছে, যে কোলে, পিঠ, পিঠে। ও তাহলে বিভক্তি লোপ পায় না, যখন বিভক্তি লোপ পাবে না তখনই আমরা কি বলবো সেটাকে? অলোক দ্বন্দ্ব। অলোক। আচ্ছা, আর যদি এটা তোমার এরকম হইতো যে কোল ও পিঠ, তখন কিন্তু সেটা কি হইতো? প্রাতিপদিক হয়ে যেত, কারণ আমরা জানি বিভক্তির নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক বলে। পকেট মার, পকেটকে মার, তৎপুরুষ। তাই না? তাহলে আমরা বলছিলাম তৎপুরুষ যেটা, সেটাতে তোমার মানে প্রথমে কি যুক্ত করা যায়? বিভক্তি যুক্ত করা যায়, তো বলতে পারো পকেটকে মার, সেটা কি হবে? তৎপুরুষ সমাস হবে। আচ্ছা, জলে স্থলে, এটাও সেম, তাহলে কি হবে এইখানে বলতো? অলোক দ্বন্দ্ব। অলোক এটা দ্বন্দ্ব। অলোক অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব। হ্যাঁ, এটা অলুক আগেরটার দ্বন্দ্ব। মতোই, তাই ডিসকাস করলাম না। ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস। ঈষৎ বলতে আরক্তিম। হালকা, তো এই যে আরক তিনকে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা? ঈষৎ রক্তিম, ঠিক আছে, বা অল্প রক্তিম যেটাকে আমরা বলতে, সেটা হচ্ছে আরক্তিম। ওকে, আজীবন আপাদ মস্তক আগমন, পাদমস্তক দিল এগুলাতে না কেন কোথাও কিন্তু ভাইয়া? তোমার ঈষৎ বা অল্প অর্থ দিচ্ছে না। এখন চলে আসো নিচে, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? দ্বিগুর ভিতরে কি থাকে? সংখ্যা থাকে শুরুতে, পরে গিয়ে থাকে তোমার শব্দটা। দেখো, চৌরাস্তা মানে কি? চারটি রাস্তার সমাহার। পঞ্চবট, পাঁচটি বটের সমাহার। 10 গজি, এরকম সোপান। তো। এই সবগুলাই দেখো দ্বিগু সমাসের উদাহরণ, ক, গ, ঘ। কিন্তু খতে আছে তেপায়া। তেপায়ার মানে কি? তেপায়া মানে হচ্ছে তিনটি পায়া যার, তাহলে এটা চেয়ারকে বোঝাচ্ছে। যদিও আমার চেয়ারের পায়া কয়টা? 1 2 3 4 5টা, আমারটা কিন্তু 5টা। তো ধরো তেপায়া, ভাইয়া এটাকে ভাঙি, তাহলে সংখ্যাও প্রাধান্য পাচ্ছে না, পায়াও প্রাধান্য পাচ্ছে না, মাঝখানে থার্ড কোনো একটা কিছু প্রাধান্য পাচ্ছে, হুইচ ইজ তোমার চেয়ার। এই কারণে এটা দ্বিগু সমাসের এক্সাম্পলের মধ্যে পড়বে না। কারণ আমরা জানি দ্বিগুতে প্রাধান্য পায় কে? পরপদ, তাহলে এখানে কি পায়া প্রাধান্য পাচ্ছে না চেয়ার প্রাধান্য পাচ্ছে? তুমিই বলো। অবশ্যই চেয়ার। চেয়ার। এই জন্য এটা হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ না, কিন্তু বাকি সবগুলাই। চৌরাস্তা বলতে রাস্তা কি বোঝানো হয়? বট কি বোঝানো হয়? ভাইয়া গজি। 9 10-এর বইয়ে, 9 10-এর বইয়ে এই যে বহুব্রীহিতে 10 গতি ছিল, মানে বহুব্রীহিতে তাহলে উদাহরণে ছিল 10 গজি। আচ্ছা, 10 গজি বহুব্রীতে। এখন এখানে বিষয় আছে, তোমার অনেকগুলা সমাস এরকম কনফিউশন ক্রিয়েট করে, যেগুলা ব্যাস হুম। বাক্যকে ওইভাবে স্থাপন করলে সেটা অন্য হইতে পারে। তুমি ব্যাস বাক্য যেভাবে লিখবা সেভাবে, যে তে পায়কে অনেকে দ্বিগু সমাসও বলে। এখন এটা ডিপেন্ড করবে তোমার প্রাধান্য কে পাচ্ছে সেটার উপরে। বুঝে গেছে? আচ্ছা। 10 গজি বলতে তুমি কি এখানে থার্ড কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতেছো? 10 গজি মানে কি কি বলো? একটা ছিল, দেখা লাগবে। আচ্ছা, ধুতি ভাইয়া, হ্যাঁ কি? ধুতি ধুতি। 10 গজি মানে হচ্ছে ধুতি। তো যদি থার্ড কোনো কিছুকে প্রাধান্য দেওয়া হয় তখন সেটা হয়ে যাবে বহুব্রী। আর যদি গজিকেই বোঝানো হয় যে 10টা গজ, তখন সেটা হয়ে যাবে আবার দ্বিগু। কথা বুঝে গেছে? তো এটা তোমার প্রায়োরিটির উপর ডিপেন্ড করতেছে। বাট আমরা তেপায়া মানে চেয়ারকে বুঝি, দিস ইজ এ কমন এক্সাম্পল, এই জন্য এটা এখানে আমরা উত্তর হিসেবে নিচ্ছি। ক্লিয়ার হইছো? বলো। জি। জি, হ্যাঁ। ক্লিয়ার। তারপর দেখো দলছুট, শব্দটি কোন সমাসের উদাহরণ? তো দলছুট হচ্ছে কি? দল, দল, দলকে ছুট, তাই না? তাহলে অপাদ। এটা হচ্ছে কোন কোন কর্মধারতে হবে না, তৎপুরুষ হবে, কারণ বিভক্তি যুক্ত করা যাচ্ছে। এখন রূপকও হবে না, অপাদানি হবে। ঠিক আছে, অপাদান। অপাদানি হবে। ঠিক আছে। তারপরে রূপকের মধ্যে কিন্তু কি হয় জানো? রূপকের মধ্যে সেখানে হচ্ছে যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বোঝায়। অ্যাবস্ট্রাক্ট বুঝো তো? মন মাঝি, পরাণ পাখি, এগুলো অ্যাবস্ট্রাক্ট। যে আমরা নাউনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট করছি না, সেটা আর কি, ধরা ছোঁয়া যায় না, জাস্ট অনুভব করতে হয়, ওইটা। গৃহান্তর, এটা কি সমাস বলো? নিত্য গৃহান্তর, সমাস। গৃহান্তর নিত্য হচ্ছে সমাজ। নিত্য সমাস। নিত্য সমাস কোনটাকে বলে? যেই সমাস কোনো বেশ বাক্যই হয় না, এটার বেশ বাক্য এটা নিজের মন মতো হয়। গৃহান্তর মানে কি? অন্য গৃহ। তাহলে গৃহান্তরের মধ্যে অন্য গৃহ, দেখো এখানে অন্য কথাটাকে আনা লাগছে, মানে বেশ বাক্যের মধ্যে অন্য কিছুর ধার নেওয়া লাগে, বা এটা বেশ বাক্যটা স্বাভাবিক নিয়ম ফলো করে না, এটাকে বলা হয় নিত্য সমাস।
ঠিক আছে, দ্বন্দ্ব তো হওয়ার চান্সই নাই, বহুব্রীহি দ্বিগু কোনোটাই হবে না, তাহলে কি নিত্য সমাস। যুবজানির ব্যাস বাক্য জানতে চাইছে, তো যুবজানি কি? যুবতী, জায়া, যার। যায়া যায়। এটা হচ্ছে মেয়েদেরকে বোঝানো হয়, এই জন্য হচ্ছে গ নম্বর। আম কুড়ানো, এটাতে বিভক্তি কি যুক্ত করা যায়? আমকে কুড়ানো, তাহলে কে রে, পুরানো। এটা কোন বিভক্তি? গত ক্লাসে পড়াইছিলাম। দ্বিতীয়া। দ্বিতীয়। কে রে হচ্ছে দ্বিতীয়া তোমার দ্বিতীয়া, ঠিক আছে, দ্বিতীয়া, তাহলে হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ প্রথমটা। এরপরে বিপরীতার্থক শব্দের মিলনে দ্বন্দ্ব সমাস, মৃদুরিদ্র। তাহলে বিপরীত বোঝাবে, বিপরীত একটা একটার অপোজিট। রবি শশী অহিনব দনিক হচ্ছে শত্রু, বিরোধার্থক, বিরোধার্থক। তাহলে ধনী দরিদ্র এটা হচ্ছে বিপরীত, তাই না? এটা হচ্ছে জি। বিপরীত। প্রত্যহ শব্দের ব্যাস বাক্য কোনটি? তো প্রত্যহ মানে কি? প্রতি অহ, মানে প্রতিদিন, অহ মানে দিন, তাহলে প্রতি অহ। এটা কোন প্রতি। সমাস প্রত্যহ বলো তো? শুরুতে যদি প্র, প্রতি, পরা এই উপসর্গ যুক্ত হয় সেটা কোন সমাস হয় অব্যয়ভাব। বলো? অব্যয়ভাব। প্রাদি সমাস, ঠিক আছে, হ্যাঁ, প্রাদি। পাদি সমাস। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়? দ্বন্দ্বতে কি হয়? দুইটাই প্রাধান্য পায়। দেখো, ও এখানে উদাহরণ নয় চাইছে, তাহলে দোয়াত কলমে কি, দোয়াতও যতটা ইম্পর্টেন্ট কলমও ততটা ইম্পর্টেন্ট, তার মানে এটা দ্বন্দ্ব সমাস। চালাক চতুর, জমা খরচ। কর্মধারা। আচ্ছা, চালাক চতুর কোন সমাস বলো তো? কর্মধারায়। কর্মধারয়, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, কারণ এই যে তাল তমাল, এরপরে জমা খরচ, দোয়াত কলম, এই সবগুলোই কিন্তু দুইটা পরপদ পূর্বপদ দুইটাই প্রাধান্য পাচ্ছে। কিন্তু চালাক চতুরের ব্যাস বাক্যটা যদি কেউ জানো তাহলে এরকম হবে যে যে চালাক সেই চতুর, এরকম হবে, ঠিক আছে। দ্যাটস এটা হয়ে যাবে কর্মধারয়, এই জন্য এটা সঠিক উত্তর হচ্ছে চালাক চতুর, মানে দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি। নেক্সট ওয়ান, জজ সাহেব। জজ সাহেবও সেম কর্মধারয়ের মধ্যেই পড়ে। এটাকে কি বলা হয়? যিনি জজ তিনিই সাহেব, পড়ছো না এগুলা? তার মানে এটা কি হবে? জি। কর্মধারয়। ওকে। ব্যতিহার বহুব্রীর উদাহরণ। ব্যতিহার বহুব্রী মানে কানাকানি। যখন দুইটা সেম জিনিস থাকবে। আমরা ব্যতিহার কারক পড়ছিলাম না, যখন দুইটা মানে কর্তা ছিল, মনে আছে? এখানেও সেম, দুইটা সেম জিনিস থাকবে, একই মিনিং দিবে। এখন দোতলা, 80-20, এটা তো ডিফারেন্ট জিনিস। দোতলাতে তো দুইটা বুঝতেই পারতেছি না, অজানাতে তো দুইটা জিনিস বুঝতেই পারতেছি না। কানাকানিতে দেখো, কানা একটা কানি একটা, দুইটাই কি সেম জিনিস না? হ্যাঁ, কানা কানি, একটা ছেলে। কানে কানে কথা, দুইটা সেম জিনিস, দুইটা সেম বিশেষ্যর কারণে একই ধরনের মিনিং দিচ্ছে। এটা কি বলা হয়? ব্যতিহার। ব্যতিহার মানে টু, এটা মনে রাখবা, দুইটা থাকবে। যেমন আমরা কারকের মধ্যে যখন পড়ছিলাম, ব্যতিহারের মধ্যে ওই যে আহ, আহ, কি ছিল, রাজায় রাজায় লড়াই, উলু খাগড়ার প্রাণ যায়, তারপর পড়ছিলাম হচ্ছে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এগুলো পড়ছিলাম না? তো ওইখানে দুইটা কর্তা ছিল, দ্যাটস এটা ব্যতিহার হয়েছিল। আর এটা হচ্ছে কানাকানি। এরকম আরো কি হইতে পারে ব্যতিহার বহুব্রীর এক্সাম্পল বলো তো? কানাকানি, হাতাহাতি। হাতাহাতি, চুলাচুলি। হাতাহাতি, লাফালাফি, হ্যাঁ, চুলাচুলি। চুলাচুলি, রাইট, এই সবগুলো হচ্ছে ব্যতিহারের। উপমান কর্মদ্বারা সমাসের উদাহরণ কোনটি? উপমান কি সত্য না মিথ্যা বলো? সত্য। 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 তার মানে এই যে দেখো, এই যে কালচক্র, পরাণ পাখি, শশব্যস্ত। পরাণ পাখি তো হচ্ছে রূপক, দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, রূপক অর্থে অ্যাবস্ট্রাক্ট। আর বহুব্রীহি তো অপশনের মধ্যেই পড়ে না, উদাহরণ চাইছে। কালচক্র আর শশব্যস্তের মধ্যে কালচক্র। দেখো, শশব্যস্ত হচ্ছে, শশব্যস্ত। কেন শশ মানে শশব্যস্ত। হচ্ছে খরগোশ। আমরা এই যে বলি না, হেয়ার, হেয়ার এন্ড টর্টয়েস, তাই না? তো এই যে দেখবা খরগোশ কিন্তু সবসময় লাফালাফি করে, এটা সবসময় ব্যস্ত থাকে, তাই এটা হচ্ছে কি সত্য কথা। আর উপমান যে কর্মদ্বারয়, সেখানে শুরুতে থাকে নাউন, পরে থাকে কি অ্যাডজেক্টিভ, তাহলে সস হচ্ছে নাউন, আর তার দোষ গুণ অবস্থা প্রকাশ করতেছে ব্যস্ত দিয়ে, তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আর উপমিত যেটা, সেটা কিন্তু মিথ্যা কথা, এবং দুইটাতেই নাউন থাকে। মুখ চন্দ্র, মুখ নাউন, চন্দ্র নাউন, বুঝছো কিনা? জি ভাই। ওকে। তারপরে চলে আসো, মধ্যপদলোপী কর্ম দ্বারা সমাস কোনটি? এটা সহজ, মাঝখান থেকে লোপ সিংহ পেলে। চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এটা। আচ্ছা, আর এটা মহাপুরুষ, মহান যে পুরুষ, এটা হচ্ছে একদম নর্মাল, যেটা নর্মাল কর্মধারয়। কুসুমের মতো কোমল, জায়পতি, এটা তো হচ্ছে তোমার দ্বন্দ্ব, ওকে। আর এই যে কুসুম কোমল, এটা মেবি রূপক। তারপর দেখো, বিভক্তিযুক্ত এক পদের সঙ্গে অন্য এক বিভক্তিযুক্ত পদের যে সমাস, তাকে কি বলা হয়? কত সুপ সুপায়। হচ্ছে সুপসুপা সমাস। এটা জাহাঙ্গীরনগরে একবার আসছিল কোশ্চেন, বহুত আগে। এটা তো শুনিয়ে নাই ভাইয়া, সুপ সুপা বিভক্তি যে সমাজ যে আছে এটা শুনিয়ে নাই।
এটা এটা বইতে এখন নাই, তো এটা আগে ছিল। তো জাহাঙ্গীরনগরে এই ধরনের উইয়ার্ড কোশ্চেন তো সবসময় দেয়, তো এটা ওইখান থেকেই নেওয়া, ভাবলাম দেই তোমাদেরকে জাস্ট জানানোর জন্য। এখন হয়তো আসবে না, বাট আসতেও পারে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে রিপিট আসতে পারে না, এরকম। তোমাদের বাংলা শেষ, এরপর ইংলিশে চলে আসো, ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন। শি ডিনাইড দ্যাট শি হ্যাড রিটার্ন দ্য লেটার, এটা কি হবে বলো? কোন ক্লজ? নাউন নাউন ক্লজ। নাউন। নাউন Noun ক্লজ। clause. নাউন ক্লজ আইডেন্টিফাই করার ট্রিক্সটা কি? ইট ইট দিয়ে রিপ্লেস শেষে করা যাবে, তাহলে শি ডিনাইড ইট বলা যায়। আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কেস দ্য অ্যাকিউজড মার্ডারার উইল নট বি কনভিন্সড, এটা কি হবে? আনলেস দিয়ে শুরু হলে কি হবে বলো? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল। Adverbial clause. হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। এটা হচ্ছে ভার্ব অফ রিজন বলতে পারো, অ্যাডভার্বিয়াল অফ রিজন। পরেরটাও সেম, আনলেস ইউ ওয়ার্ক হার্ডার ইউ উইল ফেল, কি হবে? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্ব। 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 তারপরে শি বিহেভড মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তো ইন এ ফ্রেন্ডলি ওয়ে এটা অ্যাডভার্ব। এটাও অ্যাডভার্ব, এটাও এটা অ্যাডভার্ব। একটা কি Adverb. ধরনের ফ্রেজ বলো তো? কি ধরনের ফ্রেজ বলো তো? এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজ করতেছে কিসের? এই যে বিহেভ কে মডিফাই করাতে, এটা অ্যাডভার্বে। অ্যাডভার্ব, তাই উত্তর অ্যাডভার্ব হবে। যদি এখানে অপশনের মধ্যে প্রিপোজিশনাল ফ্রেজ থাকতো তবুও সেটা অ্যাডভার্বই দেওয়া লাগতো। আমি তোমাদেরকে বলছিলাম, কিন্তু এই জিনিসগুলো কেয়ারফুল থাকবা। অন অ্যাকাউন্ট অফ, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এটাও এখানে সেম কাজ করতেছে। কাকে মডিফাই করতেছে? যে কেন আসে না, অ্যাডভার্ব অফ রিজন। অন অ্যাকাউন্ট অফ ইজ ইলনেস, তাহলে কি হবে? অ্যাডভার্ব। না, প্রিপোজিশন। না ভাইয়া, হি ইজ ভাইয়া এটা ইলনেস এর প্রিপোজিশন বাদ অ্যান্সার নাই। নেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এইটাতে তো তোমার এই যে পরের অংশটুকু কানেক্ট করে নাই, যদি পুরাটা থাকতো তখন জি। অ্যাড হতো। এখন শুধু প্রিপোজিশনের মধ্যে পড়ে গেছে, আর কিছু আর অ্যাড করে নাই, মানে রিজন শো করতেছে না। রিজন হচ্ছে মূলত ইলনেস, তাহলে ইলনেস কে যতটুকু যেহেতু আন্ডারলাইন করে নাই, তার মানে আর সেটা অ্যাডভার্বের মধ্যে পড়বে না, তাহলে কি হবে? প্রিপোজিশন। প্রিপোজিশন। গুড, আমি খেয়াল করি নাই যে এখানে ইলনেস হয় নাই। তারপর দেখো, আই আই হ্যাভ পুট ইট হোয়ার আই ক্যান ফাইন্ড ইট অ্যাগেন, মানে আমি সেটাকে এমন ভাবে রাখছি যাতে করে আবার খুঁজে পেতে পারি। তাহলে যে এই অংশটা পুরোটাই ওই রাখার সাথে সম্পর্কিত না, তাহলে পুট যদি জি। বার হয় এটা অ্যাডভার্ব। 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 তারপরে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে কি হয় না? স্বর্ণ হয় না। শোনা হয় না। তাহলে অ্যাডজেক্টিভ। এই যে দ্যাট গ্লিটার্স কাকে মডিফাই করতেছে? অলকে। অলের পার্টস অল। কে? প্রোনাউন। প্রোনাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আই নো হাউ হি স্ট্রাগলড অ্যাগেনস্ট পোভার্টি, আমি জানি যে সে কিভাবে পোভার্টির বাহিরে স্ট্রাগল করছে, যেমন আমি স্ট্রাগল করতেছি, ঠিক আছে। তো টাকা পয়সা নাই, তো দেখো আই নো এটাকে আমি রিপ্লেস করতে পারি না ইট দিয়ে। ইট দ্বারা। আই নো ইট, না, তো যেহেতু নাউন ইট ক্লজ। ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, তার মানে এটা নাউন ক্লজ। ভেরি সিম্পল। তারপর দেখো এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এখানে লসটা কি? তো লস্ট এখানে কিসের কাজ করতেছে বলো তো? এটা পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ, পার্টিসিপ। পার্টস অফ স্পিচ থেকে বলো, লস্ট এখানে কি, কোন পার্টস অফ স্পিচ? দেখো এ হচ্ছে একটা ডিটারমিনার, তার মানে তারপর অবশ্যই নাউন আছে। লস্ট নাউন না অপরচুনিটি নাউন বলো? পার্টিসিপল। আরে মিয়া, আগে বেসিকটা Opportunity noun, lost অপরচুনিটি নাও। adjective. হ্যাঁ, এটা হচ্ছে নাউন অপরচুনিটি, আর এই যে লস্ট হচ্ছে তার অ্যাজেক্টিভ। তো যেহেতু অ্যাজেক্টিভ, সেটা অ্যাজেক্টিভ যখন কাজ করে সেটাকে আমরা কি বলি? পার্টিসিপল বলি। That's- পার্টিসিপল। আমি বেসিক থেকেই তো অ্যাডভান্সে যেতে হবে, আগে যদি অ্যাডভান্সে যায় বসে থাকো তাহলে তো প্রবলেম। এখন দেখো, দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, তো এখানেও ডিটারমিনার আছে, ফাইন। তার মানে এটা হচ্ছে নাউন, পরেরটা নাউন হয় আমরা জানি। এখন তাহলে ওয়াকিং কি? অ্যাজেক্টিভ। যেহেতু এখানে অ্যাজেক্টিভ, এখন তুমি এটাকে পার্টিসিপল দাগাইতে পারো, বাট দেয়ার ইজ অ্যানাদার প্রবলেম, এখানে আরেকটা ডিলেমা আছে। স্টিকের যদি তুমি স্টিকের কে ওয়াকিং কি যদি স্টিকের অ্যাজেক্টিভ বলো, তাইলে আবার পৃথিবী অশুদ্ধ হয়ে যাবে, বুঝছো? সেটা কিরকম? তুমি যদি বলো স্টিক ইজ ওয়াকিং, এটা কি ঠিক? না, স্টিক করতে পারে? তাহলে না, রিয়েলিটি না। সাংঘর্ষিক, এটা নর্মাল ন্যাচারাল প্রসেসকে ভায়োলেট করতেছে। তার মানে এখানে এটাও নাউন এটাও নাউন, এই জন্য ওয়াকিং এখানে জিরান্ডি হবে। তার মানে সবকিছু যে আমাদের রুলস অনুযায়ী কাজ করবে তা কিন্তু না, অনেক কিছু রিয়েলিটির কারণে অনেক সময় চেঞ্জ হইতে পারে। কথা বোঝা গেছে? দ্যাটস And ইট। complement. হ্যাঁ হ্যাঁ, এটাকে কমপ্লিমেন্ট বলতে পারো, রাইট। বা এটাকে তুমি কম্পাউন্ড নাউনের পার্ট পড়াইছিলাম না তোমাদেরকে পার্টস অফ স্পিচে? কম্পাউন্ড নাউন মনে আছে? কম্পাউন্ড মানে কি? যখন জি, দুইটা নাউন একসাথে থাকে, তাহলে এখানে স্টিকও নাউন ওয়াকিং। দুইটা নাউন একসঙ্গে। ওকে। তারপর দেখো এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, মানে পরের নেক্সট ডোর মানে কি? আমার পাশের ফ্ল্যাটে, পরের ফ্ল্যাটেই সে থাকে, রিটায়ার্ড অফিসার।
তো সেম দেখো ওই যে পার্টিসিপলের মতো লস্ট অপরচুনিটি আর রিটায়ার্ড অফিসার একই তো, তাহলে এটা হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা পার্টিসিপল হিসেবে কাজ করতেছে, দ্যাটস ইট। এবং আমি যদি জিজ্ঞেস করি রিটায়ার্ড বা লস্ট এটা কোন পার্টিসিপল, বলো তো কোন পাস্ট পার্টিসিপল। পাস্ট Past পার্টিসিপল? Past পার্টিসিপলের participle. মধ্যে তিনটা, প্রেজেন্ট, পাস্ট, আরেকটা কি বলো তো? আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, সেটার স্ট্রাকচারটা কি ছিল? Having plus V3. হ্যাভিং প্লাস বাই টু হ্যাভিং বি থ্রি। প্লাস, গুড। তারপর দেখো হোয়াইল হাইকিং থ্রু দি উডস ইয়েস্টারডে উই স এ টাইগার। হোয়াইল, এখন এইটা কি হবে বলো দেখি, পারো কিনা? হাইকিং মানে তো বুঝো, মানে এই যে আমরা ভ্রমণ করি না, হাইকিং করি, এটাকে বলে আর কি, ট্যুর টাইপের, ট্যুর। ওকে, সো দেখো হাইকিং থ্রু দ্য উডস ইয়েস্টারডে উই স এ টাইগার, তাহলে এটা কি আমাদের অবস্থান নির্দেশ করতেছে কিনা? হুম, জি। তাহলে নাউন ফ্রেজ তো হবে না এটা। হোয়াইল, হোয়াইল ইট উই স, না মিলে না। অ্যাডভার্বিয়াল যদি দেখি, এটা কি এই কে মডিফাই করতেছে? হাইকিং থ্রু উডস ইয়েস্টারডে মিলে না। তার মানে এইটা দেখো তোমার, এটা অনেকটা অ্যাডজেক্টিভের সাথে কানেক্টেড বেশি। এখন এখানে কি কোনো ফাইনিট ভার্ব আছে? নাই, তার মানে এটা ফ্রেজ, তাহলে এটাকে পার্টিসিপল ফ্রেজ বলতে হবে, জাস্ট বিকজ এটাকে তুমি অ্যাডজেক্টিভ বলতে পারো। কারণ আমাদের অবস্থা হচ্ছে কই ছিলাম আমরা, আমরা হাইকিং করতেছিলাম, তখন কি একটা জিনিস দেখছি, তাহলে এটা আমাদের দোষ গুণ অবস্থার মধ্যে পড়ছে না, এজন্য পার্টিসিপল ফ্রেজ। বুঝে গেছে? হুম, জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। তারপর দেখো আই নো দ্য বয় হু উইল উইন, তাহলে যে হু উইল উইন, এখানে এটা কিন্তু দেখো হু দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। বয়কে মডিফাই করতে। তার আগে তার অ্যান্টিসিডেন্ট, দা বয়েজ অ্যান্টিসিডেন্ট। বয় হচ্ছে কি নাউন, তাহলে এই অ্যান্টিসিডেন্ট যখন উপস্থিত থাকে তাকে যখন কেউ মডিফাই করে তখন সেটা কি ক্লজ হয়ে যায়? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, তাহলে এই পুরো অংশটা অ্যাডভার্বিয়াল ক্লজ। মডিফাই করতেছে না, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ, ভার্বকে মডিফাই করাতে। সো এই হচ্ছে আমাদের ক্লজ এন্ড ফ্রেজ গেল ইংলিশেরটা। এখন চলে আসো ম্যাথের কোশ্চেন গুলো। 2% হারে 100 টাকা, 3% হারে 100 টাকা, 2% হার সুদে 3 বছরে, 2% হারে সুদে 100 টাকা, 3 বছরের 3% সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি হবে? ও, মানে 2% এবং 3%-এ ওই 100 টাকার 3 বছরের সুদের ব্যবধানটা কত, এটা চাইছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? আই ইজ ইকুয়াল টু পি আর এন দিয়ে করতে পারি। তাহলে দেখো এই যে আমাদের সূত্রে তো 100 100 আসে, 100 100 কেটে যাবে, 3 আর 2-কে গুণ করলে একবার আসবে 6 টাকা, 3 আর 3-কে গুণ করলে একবার আসবে 9 টাকা, তাহলে 6 আর 9-এর মধ্যে ব্যবধান কত? 3 টাকা, 3 টাকা। বেশি হবে। শেষ, মুখে মুখে করলাম, কারণ ম্যাথ গুলো আমার এগুলো করতে করতে মুখস্থ হয়ে গেছে। বাট তোমরা নিজেরা খাতা কলমেই করবা যখন পরীক্ষা দিবা আর কি। 6,666 টাকা বার্ষিক 10% সুদে কত বছরের সুদে আসলে এত টাকা হবে? তো সুদে আসলে মানে কি, এই যে এই যে এখানে 13,332 টাকা, এটার মধ্যে আসল সুদ দুটেই আছে। তো এখান থেকে আমি এই যে আসল অংশটাকে মাইনাস করলেই তো সুদ পেয়ে যাব, তাই না? তাহলে 13,332 থেকে 6,666 বিয়োগ করলে 6,666 থাকবে। তার মানে কাটাকাটি করতে ইজি। তো এইটাকে যদি তুমি এখন বছর হিসাব করো তাহলে তোমাকে এন বের করতে হবে। এন এর সূত্র কি বলে? আই ইজ ইকুয়াল টু পি আর এন ডিভাইডেড বাই 100 হলে এন ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি আর। তাহলে পিও আছে, আরও আছে। পি হচ্ছে তোমার 6,666 টাকা, আর হচ্ছে গিয়ে তোমার 10%, আর হচ্ছে উপরে থাকবে হচ্ছে তোমার ইয়ে আই ইন্টু পি, তো আই তো 6,666 আর হচ্ছে গিয়া 100। তাহলে 10 দিয়ে তোমার মেইনলি কি করা লাগতেছে? ওই 100-কে কাটাকাটি করা লাগতেছে, তাহলে 10 দিয়ে 100-কে কাটলে 10ই হবে। কথা বুঝছো? হুম। কেউ যদি ম্যাথ না বুঝো আমাকে বলবা, আমি ম্যাথ দরকার হলে এখানে লিখে লিখে করাবো, আমার কাছে পেন পেন আছে, সমস্যা নেই। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? তো এই যে কত গুণ হবে, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ। গুণ থাকলে আমাদের একটা টেকনিক আছে, সেটা কি? গুণ -1 ডিভাইডেড বাই সময় অথবা তোমার হার ইন্টু 100। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে তোমার সময় 8 বছর, তাহলে 3 থেকে 1 মাইনাস করবা 2, 2/8 ইন্টু 100 কত হয়? 4 দিয়ে 100-কে কাটলে 4 × 25 = 100, তাহলে 25। 25। ভেরি সিম্পল। শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? তো এটা কিন্তু সুদ আসল দেওয়া আছে। সুদ আসলের সূত্র কি? এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴ তো সেখান থেকে আমরা কি বের করব? পি বের করব, তার মানে এ ডিভাইডেড বাই 1 + p r⁴ ওকে।
তো সেখান থেকে সেই সূত্র অনুযায়ী যদি করো তাহলে এটার উত্তর কত আসবে? 25,000 আসবে। আমি করতে চাচ্ছি না, কারণ ম্যাথ করতে অনেক টাইম লাগবে। তোমরা যা সূত্রটা মনে রাখবা, সুদ আসল বললে সূত্রটা হচ্ছে a ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন। আর সেখান থেকে পি বের করতে হলে a ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর এন, শেষ। আর আর যেহেতু তোমার পার্সেন্টেজ, তার মানে নিচে 100 দিতে হবে। এই যে এখানে 5 টাকা হার মানে 5 ডিভাইডেড বাই 100 দিতে হবে। নেক্সট চলে আসো একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 185 টাকা হলে সুদের হার কত? এটা হচ্ছে তোমার যখন ডাবল অ্যামাউন্ট ডাবল সময়ের জন্য তুমি রাখো। তাহলে আমরা কি জানি? আমার সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি আর এন ডিভাইডেড বাই 100। সেখান থেকে আমাদের চাইছে কি? সুদের হার আর চাইছে। আর ইজ ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু হবে আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিএন। তার মানে নিচে আমাদের পিএন আসতেছে, কিন্তু আমাদের এখানে দেখো পিএন দুইটা দুইটা করে আছে। তাহলে এই জন্য নিচে যে কাজটা করবে সেটা হচ্ছে P1N1 প্লাস P2N2, আর উপরে আই ইন্টু 100ই থাকবে। তাহলে আই ইন্টু 100 করলে 185 গুণ 100, তার মানে হচ্ছে 18,500। আর নিচে P1N1 তার মানে হচ্ছে 3 4 1200, আর 5 5 আর P2N2 মানে কি 5 5 2500, 1200 আর 2500 করলে হচ্ছে 3700। তাহলে 18,500কে 3700 দিয়ে কাটাকাটি করলে যা আসে তা, তাহলে এটা কত হবে? এটা হবে 5%। 5%। ওকে। তারপর দেখো সালাম সাহেব 15% চক্রবৃদ্ধি হারে ব্যাংকে 800 টাকা জমা রাখলেন, 2 বছর পর তার সমৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধির সূত্রটা তো ডিফারেন্ট, মুখস্থ রাখতে হবে। সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, এটা দিয়ে করবা, সেখান থেকে এটার অ্যান্সার চলে আসবে। আমি সূত্রটা বলে দিলাম, সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন ব্র্যাকেট দিয়ে। এটা উত্তর কত হবে? 2 বছর পর 1,058 টাকা মেবি, তাই না? আচ্ছা, মানে আমি করাইছিলাম কবে, লাস্ট কতদিন আগে করেছি, এখন অ্যান্সার মনে আছে। সাউন্ড আরো বেশি করা যাবে কি? আমার সাউন্ড কি কম শোনা যাচ্ছে? ম্যাকবুকের সাউন্ড না কম? ভাইয়া, ঠিকই তো আছে সাউন্ড। ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। টাকা প্রতি মাসিক 1 পয়সা সুদ হলে 100 টাকার 1 বছরের সুদ কত? মাসিক কিন্তু 1 টাকা, তার মানে 12 মাসে কি 1 বছরে 12 মাস, 12 মাসে হচ্ছে 12 টাকা, 12 পয়সা আর কি। এখন 100 টাকায় যদি হিসেব করো, 1 টাকায় তো আমরা ওটা বুঝলাম 12 পয়সা, তাহলে 100 টাকা কত? 1200 পয়সা। 1200 পয়সা মানে কি 12 টাকা। তাহলে দ্যাটস ইট। দুই ব্যক্তিকে এ 1 বছরের জন্য 4,000 টাকা ধার দেয়, কিছু টাকা 5%, কিছু টাকা 4%। সে মোট 180 টাকা মুনাফা বা সুদ পাইছে। তাহলে সে অ্যাকচুয়ালি 5% হারে কত টাকা দিছে? এই ধরনের কোশ্চেন থাকলে কখনো নিজে সলভ করতে যাবে না, অলওয়েজ অপশন টেস্ট করবা। ধরে নিলাম যে সে 5%-এ 2,000 টাকা দিছে। 5%-এ যদি 2,000 টাকা হয়, তাহলে সেখান থেকে কত টাকা আসবে বলতো? 100 টাকা আসবে। 5 দুগুণা 10, তাহলে 100 টাকা। তাহলে বাকি টাকা থাকে আর কত? 2,000 টাকা। কারণ 2,000 টাকা 5% দিছে, বাকি 2,000 টাকা দিছে, তাহলে 4%। 4%-এ তোমার 2,000 টাকাতে কত টাকা আসে? 4 দুগুণা 8, 80 টাকা। তাহলে দেখো আগের 100 টাকা এখনকার 80 টাকা মিলে তোমার 180 মিলে কিনা? অবশ্যই মিলে, তাহলে এটাই উত্তর। অপশন টেস্ট করেই করা যাচ্ছে। সবাই কি বুঝছো? হুম। জি ভাইয়া। এখন চলে আসো, আমরা আইকিউ তে চলে আসি। আইকিউর মধ্যে অনেকগুলো এক্সাম্পল, কারণ আইকিউর সিলেবাসটা বড় ছিল, পুরো একটা প্র্যাকটিস শীট দিয়ে দিছিলাম, অনেকগুলো টাইপ ছিল। এখানে কে সর্বকনিষ্ঠ চাইছে? কনিষ্ঠ মানে ছোট, আর এস থেকে বয়সে ছোট, তার মানে এস বাদ, টি থেকে বড় তাহলে আর বাদ, টি এখন পর্যন্ত আছে, টি আবার জি থেকে বড় তার মানে টিও বাদ, জি আছে এখন পর্যন্ত। এম টি এর চেয়ে বড় তার মানে এম বাদ, টি তো আগেই বাদ। আর এর থেকে ছোট, আর তো আগেই বাদ, তাহলে সর্বকনিষ্ঠ কে থাকে? শুধু জি থাকে। জি জি। ওকে। লংগেস্ট চাইছে, কোনটা সবচেয়ে লংগেস্ট? সি ইজ ইকুয়াল টু ই, এ ইজ লঙ্গার জি। দেন ই, তাহলে ই বাদ, সিও বাদ। ডি ইজ শর্টার দেন এ, তার মানে ডি বাদ। ই ইজ লঙ্গার দেন ডি, ই তো আগেই বাদ। বি ইজ শর্টার দেন সি, বি বাদ। সি তো আগেই বাদ, তাহলে এ এ। থাকে। ওকে, এ হচ্ছে সি নম্বরে। ওকে। ফাস্টেস্ট চাইছে, তাহলে ফার্স্ট কে রাখবো, বাকিগুলো বাদ দিব। এ ইজ ফাস্টার দেন সি, তাহলে এ আছে, সি বাদ। বি ইজ এ। ফাস্টার দেন ই, বি আছে, ই বাদ। ডি ইজ ফাস্টার দেন বি, তাহলে ডিও বাদ, বিও তো আগেই বাদ। তার মানে ই ইজ ফাস্টার দেন সি, তাহলে সি তো আগেই বাদ। এ ইজ স্লোয়ার দেন ই, তার মানে সবচেয়ে ফাস্ট হচ্ছে ই। ঠিক আছে। ও সবচেয়ে ফাস্ট হচ্ছে বি। বি। বি আগে বাদ দিলেন কেমনে ভাই? আই হাই, উল্টো পাল্টা করে ফেলছি, সরি। এ ইজ ফাস্টার দেন সি, এ আছে, সি বাদ। ডি ইজ ফাস্টার সি দেন, বাদ। তাহলে বি আছে, ই বাদ। ডি ইজ ফাস্টার দেন বি, তাহলে বি বাদ। ডি ডি ডি। এ আর ডি আছে। ই ইজ ফাস্টার দেন সি, তার মানে ই তো আগেই বাদ, সিও বাদ।
এ স্লোয়ার দেন ই, তাহলে এও বাদ, তাহলে ডি থাকবে শুধু। ডি থাকে, হ্যাঁ ডি। ইট ইজ ইম্পসিবল টু ইমাজিন এ স্টেট উইদাউট, একটা রাষ্ট্রের জন্য কোন জিনিসটা থাকা বাধ্যতামূলক বলো? যে সার্বভৌম। ফার্স্ট একটা সার্বভৌম। স্বাধীনতা। আমরা পড়ছিলাম একটা রাষ্ট্রের তিনটা মেইন উপাদান, একটা হচ্ছে জনগণ, সরকার, সার্বভৌমত্ব, আর একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। তাহলে এই যে এটা সার্বভৌমত্ব লাগবেই। ওকে, তারপরে হোয়াট কামস নেক্সট নাম্বার? 10, 22, 46, 94, এরপরটা কত হবে? হুম, দেখো, দ্বিগুণ হওয়ার পরে কত যোগ হচ্ছে? 10 দুগুণা 20, 2, এরপর দ্বিগুণ হওয়ার পর 2, তারপরে দ্বিগুণ হওয়ার পর 2, তার মানে 94 দ্বিগুণ কত? হুম, 9 9 80, 188 যোগ 2, তার মানে 188 প্লাস 2 190। তারপর দেখো 5, 8, 13, 20, 29, 40, এখানে গ্যাপ কত করে বাড়তেছে? প্রথমে 3, তারপরে 6, 3 তারপরে 9, 6 তারপরে 12, 9, কেন ভাইয়া? মিলে নেই রে, কি হইলো? 12 10-এর না পরে 29, তাহলে 19 বেড়ে গেল নাকি? না, 9, 11 11, 11 ও না 11, সরি 8 8, 8। 20 এর পরে 21, আচ্ছা, 13 থেকে 39, 20 মধ্যে ব্যবধান কত? 13 থেকে 7, তার মানে প্রথমে 3, তারপরে 3 5 7 9 এভাবে বাড়তেছে। 2 হ্যাঁ, করে বাড়তেছে। 2 2 করে বাড়তেছে। 3, 5, 7, 9, তারপরে 11, তারপর 11, তারপরে হবে 13, তারপর 13। 43 আর 13 13, তাহলে 53। 53। হ্যাঁ, CHMWB, তাহলে এই এম এর পরে কি বসবে বলো? সি এর পরে ব্যবধান কত আসছে? DEFGH, 5 5 বাড়ছে। এইচ এর পরে এম কত? IJKLM 5 বাড়ছে। তাহলে এম এর পরে 5 বাড়াও, NO আর 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 আসবে। আর 5 5। তারপর AZCXEV এর পরে কি হবে? এ পরে জেড, দেখো ACE এটা একটা নিয়ম, ZXV এটা একটা নিয়ম, তার মানে ACE FG হওয়ার কথা, তাই না? জি জি হ্যাঁ। জি আর টি একটা, আর তাহলে এটাই হবে। ওকে, সি আসলো কেমনে ভাইয়া? টি হচ্ছে দেখো ZXV এরপরে টি, ও, ব্যাক উল্টো দিক দিয়ে ঘুরো, রিভার্স অর্ডার মেনটেন করতেছে। রিভার্স রিভার্স। তানিয়া প্রথমে 12 কিলোমিটার উত্তরে, পরে 12 কিলোমিটার পশ্চিমে, সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিণে, যাত্রা স্থান হতে ওই স্থানের সোজাসুজি দূরত্ব কত? সো এগুলা তো ইয়ে করতে হবে, তাই না? একে কে করতে হবে। সো আমরা একটু এগুলো অ্যানোট করি, সমস্যা নেই। দেখো প্রথমে সে 12 কিলোমিটার উত্তরে গেছে, স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী উপরে হচ্ছে তোমার নর্থ বা উত্তর, নিচে হচ্ছে সাউথ, তার ডান পাশে হচ্ছে ইস্ট, বাম পাশে ওয়েস্ট। তাহলে সে গেছে 12 কিলোমিটার উত্তরে, তার মানে উপরের দিকে 12 কিলোমিটার গেছে। পরে 12 কিলোমিটার পশ্চিমে গেছে, এই দিকে 12। সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিণে গেছে, তার মানে দক্ষিণ নিচের দিকে 6। এখন বলছে যাত্রা স্থান থেকে সোজাসুজি দূরত্ব, এইটুকু জানতে চাইছে। তাহলে এটাকে সোজাসুজি দূরত্ব জানতে গেলে আমাকে এখানে কানেক্ট করতে হবে, কতটুকু কানেক্ট করলাম? এই যে ডিস্টেন্সটুকু দেখো তো, এটা ছিল টোটাল 6 কিলো। 12, এখান থেকে মাইনাস করলাম কতটুকু? 6, তাহলে এই অংশটুকু 6, এখানে তো তোমার 12, 12 6 আর হ্যাঁ এটা তাহলে কত হবে? 12 6-এর পিথাগোরাস অনুযায়ী কত হবে? হুম, 12 6 আর একটা হবে 13.42। বুঝা গেছে? না বলো। এই মা বোঝো নাই কেন? দেখাচ্ছি দেখো, এটা তো বেসিক ইয়া, কারণ দেখো 9 কি হবে? অতিভুজ কি অন্য বাহু থেকে ছোট হবে? 11 কি না হবে? 6 কি হবে? তো অপশন থাকেই তো একটা, এটা কি করার দরকার আছে? পিথাগোরাস দিয়ে স্কোয়ার। বাকিরা বুঝছো? জি ভাইয়া, বুঝছি বুঝছি ভাই। ওকে, রবিন 8 কিলোমিটার পূর্বে গিয়ে ডানে ঘুরলো, এটাও লিখতে হবে। আচ্ছা, লিঙ্ক কেটে যেতে পারে, আবার লিঙ্ক দিব। রবিন 8 কিলোমিটার পূর্বে গিয়ে ডানে ঘুরলো, তাহলে পূর্ব দিকে এদিকে 8, এরপর আবার ডানে ঘুরছে, এইদিকে নিচের দিকে আসবে। সে 3 কিলোমিটার গেছে, এখান থেকে 3, এবং পুনরায় ডানে ঘুরে এখানে দাঁড়িয়ে যদি ডান দেখি, এখানে দাঁড়িয়ে ডান, ডান হচ্ছে এদিকে, ডান দিকে সে ঘুরলো, 12 কিলোমিটার গেল, এরকম। যাত্রাস্থান থেকে রবিনের বর্তমান দূরত্ব কত? এইটা জানতে চাইছে। তাহলে এটাকে কানেক্ট করো, এখানে ছিল 8, এখানে পুরোটা ছিল 12, 12 থেকে 8 গেলে তাকে হচ্ছে 6, তাহলে এটা 6, আর এদিকে হচ্ছে 3, 6 আর 3 হলে আরেকটা কত হবে? হুম, 36, 9, 36 যোগ 9, 45,
তাই না? তাহলে কত হয় বলো তো? এটা কি মিলে? ছয় হবে না, 5 হবে না, 8 8 64। এই 45 তো, এখন 45 আবার 64 থেকে অনেক বড় হয়ে যায়। এটার উত্তর আমরা 8ই ধরে নিব। ওকে, কেননা এখানে দেখো আমাদের কাছাকাছি উত্তর 8ই আসতেছে, তাই। বুঝছো? তোমরা এটা অ্যান্সার কি করছো? এখানে কি ভুল আছে? ভুল আছে ভাইয়া, মিলাতে পারি না এটা। হ্যাঁ, এটা হ্যাঁ হচ্ছে আমি 8। 10 কিলো দিয়ে রাখছিলাম। এটা 8 হবে আর কি, আই গেস। কিন্তু ধরো এখানে কোশ্চেনের মানের একটু ডিফারেন্স আছে, আই গেস। ওকে, যাক আমরা নেক্সটতে মুভ করি। আই ড্রোভ নর্থ ইস্ট ফর 5 miles অ্যান্ড দেন I turned southeast and drove another 5 miles. Then again I turned southwest. In which direction I was walking then? এটা কি হবে বলো তো? দেখো তুমি হচ্ছে 5 মাইল আহ উত্তর পূর্ব দিকে গেছো, দ্যাট মিনস এই বরাবর গেছো, ফাইন। এরপরে তুমি সাউথ ইস্টের দিকে মুভ করছো, তার মানে ওইখান থেকে এই বরাবর আবার কতটুকু? 5 মাইল। দেন তুমি অ্যানাদার 5 মাইল গেছো, দেন হচ্ছে তুমি সাউথ ওয়েস্টের দিকে মুভ করছো, উইচ ইজ সাউথ ওয়েস্ট দিকে হবে। এই দিকে। তাহলে এখন তোমার কোন দিকে হবে? ওকে, এই বরাবর সাউথ ওয়েস্ট হবে। নর্থ ইস্টার্ন তো। আচ্ছা, আমরা একটু আঁকি, না আঁকলে এটা আসলে রিলেট করাটা টাফ। 5 কিলোমিটার গেছে নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে হচ্ছে এই বরাবর, ফাইন। এরপরে তুমি গেছো সাউথ ইস্ট, 5 কিলোমিটার, 5 মাইল। সাউথ ইস্ট মানে হলো কোনটা? এইটা। তার মানে এই বরাবর নিচের দিকে নামবে, ফাইন। এরপর তুমি হচ্ছে গেছো সাউথ ওয়েস্টে। সাউথ ওয়েস্ট কোনটা? এইটা। তাহলে এই বরাবর আসছো। এখন আলটিমেটলি বলতেছে যে এখন তুমি কোন ডিরেকশনে আসছো। তো আমাদের স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী যদি তুমি এই বরাবর থাকো, তাহলে এটা কি? এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট। সাউথ সাউথ ওয়েস্ট ওয়েস্ট। দিকে হবে। বুঝছো সবাই? জি। ওকে, তাহলে এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। সরি। আয়না থেকে 2 ফুট দূরত্বে দাঁড়িয়ে আয়নায় আপনার প্রতিবিম্ব কত দূরে দেখা যাবে বলো 2 তো? ফুট দূরে। না, প্রতিবিম্বটা কতটুকু দূরে সেটা জানতে চাইছে না। তুমি এমনিতে আয়না থেকে 2 ফুট দূরে আছো, আয়নার ভিতরে প্রতিবিম্বটাও তো 2 ফুট ওই পাশের দিকে থাকবে না, অপোজিটে। আহ, তাহলে কত হবে? 4 ফুট। 4 ফুট। Two people are walking in opposite direction. Both of them walked 6 miles forward, then turned right and walked 8 miles. What is the distance between them now? এটাও করতে হবে। 6 আর 8। ওকে, এখানে খেয়াল করো, both of them walked 6 miles forward. ধরো এই পয়েন্টটা থেকে শুরু করে একজন এদিকে গেছে, একজন এদিকে গেছে, 6 মাইল 6 মাইল। দেন দুইজনই হচ্ছে রাইটে টার্ন করছে এবং 8 মাইল গেছে। তার মানে এই লোক রাইটে গেলে এখানে 8 মাইল এই পর্যন্ত, এই লোক রাইটে গিয়ে এখানে 8 মাইল এই পর্যন্ত। এখন এখান থেকে তাদের ডিস্টেন্স দূরত্ব কত? তার মানে 6 8, এটা কত হবে তাহলে বলো? 10 হবে। 64 আর 34 যোগ করলে 100, 100 কে রুট করলে 10 হয় না? এখানেও কত হবে? জি 10 10 হবে। হবে। তাহলে দেখো 10 আর 10 যোগ করলে কত? 20 মাইল। 20 হবে। এই জাহাঙ্গীরনগরের পাশে ওই পাশে একটা জায়গার নাম আছে 20 মাইল, বুঝছো? হ্যাঁ নবীনগর ওই পাশে। হ্যাঁ হ্যাঁ। তারপর দেখো, যদি এক্স ঘটে তবে ওয়াইও ঘটে, এর অর্থ কি? এক্স ঘটার কারণ হলো ওয়াই, ওয়াই ঘটার কারণ হলো, ওয়াই ঘটার কারণ হলো এক্স। হ্যাঁ, তার মানে এটা হবে উত্তর। ইফ ইউ কাউন্ট 1 to 100, হাউ মেনি ফাইভস উইল বি পাস অন দ্য ওয়ে? 1 থেকে 100 পর্যন্ত 20টা। কতগুলো 5 আসবে? 20টা আসবে। 20 ভাইয়া। গুড। এটা ভাইয়া ফার্স্ট ক্লাসে বুঝাইছিলেন একদম। 2010 সালের 1লা জানুয়ারি যদি শুক্রবার হয়, ওই বছর শুক্রবার কতগুলা ছিল? পয়লা জানুয়ারি শুক্রবার 53 মনে হয়। নর্মাল বছর, নর্মাল বছরের ফার্স্ট যেই ডেটা থাকে সেটা কতবার থাকে? 53 বার। 53। মাই আঙ্কেল, এবার দেখো প্রেপোজিশনে চলে আসছে। মাই আঙ্কেল ডাইড দি নেগলেক্ট অফ হিজ সন্স, তাহলে কি হবে? ভাই ডাইড বাই
হুম। আচ্ছা, ডাই বাই মানে কি? অ্যাক্সিডেন্টে মারা যাওয়া না? বাই বাই মানে চলে যাও না? আচ্ছা, ডাই অফ মানে কি? রোগে মারা যাওয়া। তাহলে নেগলেক্ট অফ হিজ সন্স এটা কি হবে? ডাই প্রো হবে মনে হয় ভাইয়া। দ্য নেগলেক্ট অফ হিজ সন্স। এটা আমার মনে হচ্ছে না যে বাই হবে, দ্যাটস আমি একটু চেক করতেছি। ভাইয়া একজন বোঝে না, ওই যে এক্স ওয়াই ওইটা। মাই আঙ্কেল ডাইড। আচ্ছা, ওয়ার না, এটা তো হচ্ছে নেগলেক্ট অফ হিজ সন্স। ডাই অফ হচ্ছে রোগে, অসুস্থতায়, ক্ষুধা, দারিদ্র, তৃষ্ণায়, দুঃখে মারা গেলে। আচ্ছা, একে একে মারা গেলে ডাই অফ। ডাই বাই দুর্ঘটনা, আত্মহত্যা, তরবারি আঘাতে, মারামারি, মহামারী, বাই বাই মানে অ্যাক্সিডেন্ট, তারা মারা যাবে। কোনো কারণে, ডাই থ্রু, অযত্ন অবহেলায়। তবে ডাই থ্রু, অযত্ন অবহেলায় মারা গেলে তখন হচ্ছে ডাই থ্রু। দেখছো, ডাই এর কয়েকটা মনে রাখবা। একটা হচ্ছে ডাই ফ্রম। ডাই ফ্রম কখন হয়? যখন কেউ অতিরিক্ত খেয়ে মারা যায় তখন হচ্ছে ডাই ফ্রম। ডাই অফ হচ্ছে যখন রোগে মারা যায়, ডাই অফ ক্যান্সার। ঠিক আছে। অ্যাক্সিডেন্টে মারা গেলে হচ্ছে ডাই বাই, আর অবহেলায় মারা গেলে হচ্ছে ডাই থ্রু। এখন চলে আসো নিচে। আই ক্যানট কল ড্যাশ ইজ নেম, কি হবে বলো তো? কল আপ। আপ। কল ড্যাশ ইজ নেম, আমি তার নাম মনে রাখতে পারতেছি না বা মনে করতে পারতেছি না, কল আপ। ঠিক আছে। তারপরে দেখো, যখন কেউ কান্নায় জর্জরিত হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়? বার্স্ট ইনটু। ইনটু। ঠিক আছে। হিরো হয়। Next আছে তোমার ওই যে অট্টহাসিতে ভেঙে পড়া, সেটা কি? আউট। বাস্ট আউট। বার্স্ট আউট। তারপর দেখো, কোভিড হ্যাড ড্যাশ ইন দ্য টাউন। তো কোভিড ব্রোকেন 19 আউট। একটা প্যান্ডেমিক, তার মানে ছড়াই গেছে পুরো টাউনে বা কান্ট্রিতে, এটাকে কি বলা হয়? ব্রোকেন আউট। ব্রোকেন ব্রোকেন আউট। ব্রোকেন আউট। এখানে তো পাস্ট টেন্স, তাই ব্রোকেন আউট, কিন্তু এমনিতে ব্রেকআউট মানে কি? ছড়িয়ে যাওয়া, স্প্রেড হওয়া। দি টাইমলি রেইন ড্যাশ গুড ক্রপস। গুড ক্রপস ব্রিংস মানে আউট। হারভেস্ট হয় আর কি। গুড ক্রপস মানে তাহলে ভালো শস্য। তাহলে কি হবে? ফোর্থ। ব্রিংস ফোর্থ গুড ক্রপস। ইউ মাস্ট গেট ইনটু দ্য মস্ক আফটার। ফোর্থ কেমনে ভাইয়া? মানে ফোর্থ মানে হচ্ছে যে নিয়ে আসা, মানে হচ্ছে কি বলে, যেমন টাইমলি রেইন। এটা গ্রুপ ভার্বের একটা। হ্যাঁ, টাইমলি রেইন হলে তখন গ্রুপ মানে হারভেস্ট ভালো হয় না, এটাকে ব্রিং করে নিয়ে আসতেছি, দ্যাটস ওয়াই এরকম। এই যে A30s, গ্যালাক্সি A30s, কাইন্ডলি তোমার ক্যামেরা অফ করো প্লিজ। স্টপ ভিডিও। ইয়েস, আমি অফ করে দিচ্ছি। নেক্সট ওয়ান, ইউ মাস্ট গেট ইনটু দ্য মস্ক আফটার টেকিং ইউর শুজ ড্যাশ। তো শুজ যখন খুলে রাখে সেটাকে কি বলে? শুজ অফ। অফ। ড্যাশ দি ডার্টি ডিসেস, কি হবে? টেক টেক অ্যাওয়ে। অ্যাওয়ে। টেক তো অ্যাওয়ে। কয় ঠিক আছে, টেক টেক অ্যাওয়ে। অফ। টেক অফ না, ও কিন্তু টেক টেক অ্যাওয়ে অফ মানে হচ্ছে যে যখন উড্ডয়ন করে সেটা, আর টেক অ্যাওয়ে মানে মানে হচ্ছে কোনো কিছু। সেটাকে সরায় ফেলো এরকম। জি জি। দ্য লয়ার অ্যাক্টস ড্যাশ দ্য ক্লায়েন্ট। যারা লয়ার তারা তাদের জন্য ফর। কাজ করে, ক্লায়েন্টের জন্য, তার মানে কি ফর দ্য হবে? এক ফর। ফর। ক্লায়েন্টস। আই এম ইনডেটেড ড্যাশ মাই ফাদার ফর সাপোর্টিং মাই ভেঞ্চার। তো এটা টু ঋণ, মাই। ডেপ্ট, এটা মানে হচ্ছে ইন হবে ইন। ইনডেপ্টেড ইন। টু হবে টু। না? টু, টু ইনডেপ্টেড হবে। মাই ফাদার ফর সাপোর্টিং মাই ভেঞ্চার। ঠিক আছে, ইনডেপ্টেডের সাথে টু বসে অলওয়েজ। A new tax was imposed as cigarettes. সিগারেটের উপর একটা ট্যাক্স আরোপ করা হয়েছে, তাহলে কি হবে? ইম্পোজড অন অন। সিগারেট। ওয়ান শুড নট হ্যাঙ্কার ড্যাশ ফেম। ফেমের পেছনে কি করা যাবে? হ্যাঙ্কার আফটার। ওটা যাবে না। আফটার। হ্যাঙ্গার। আফটার। আফটার। ওকে। ফ্যান্টাসাইজড, হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি। তাহলে কি হবে? অ্যাবাউট। অ্যাবাউট। অ্যাবাউট মানে সেই যে লটারি জিতছে এটা অ্যাবাউট। খুশি হয়েছে আর কি, বা ফ্যান্টাসাইজড বিস্মিত হওয়া। দি স্টুডেন্ট ওয়াজ এক্সেমটেড ড্যাশ পেইং হিজ ফি। এক্সেমটেড মানে হচ্ছে যে অব্যাহতি, বা কাউকে যখন তুমি মাফ করতেছো কোনো কিছু থেকে, তাহলে ফি দেওয়া থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এটাকে কি বলবো? এক্সেমটেড ফ্রম, পেইং ফ্রম হিজ হবে। ফিজ। তারপর দেখো, অ্যাট দি সাইট অফ দি কমিক সিন হি কনভালসড ড্যাশ লাফটার। এটা মানে হচ্ছে যখন পুরো আলোড়ন করে যায়, কনভালস মানে হচ্ছে আলোড়ন, মানে এমন জোরে হাসছে যে পুরো সবাই শুনতে পাচ্ছে, এটা কি হবে? কনভালসড উইথ লাফটার। উইথ।
ঠিক আছে, এই যে সি এর এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর আই হ্যাভ নো কনফিডেন্স ড্যাশ হিম, তো বিশ্বাস কার উপর বিশ্বাস ইন কনফিডেন্স ইন 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 হিম। তারপর দেখো এই যে তোমার আই ক্যানট কনসিভ ড্যাশ ক্রুয়েলটি সাচ মিস্টেক্স, কনসিভ কি হয়, কনসিভ অফ, আমি মেনে নিতে পারতেছি না, ঠিক আছে এরকম। কম্পেনসেট, আই উইল কম্পেনসেট ড্যাশ ইউর লস, ক্ষতিপূরণ দেওয়া যেটা ফর ইউর লস। এটা হচ্ছে উইথ, কম্পেনসেট ফর ইউর লস না উইথ ইউর লস, ফর হবে না ভাইয়া? আচ্ছা কমেন্সুরেট উইথ আর কম্পেনসেট ফর, হ্যাঁ এটা হচ্ছে ফর, রাইট, কম্পেনসেট ফর ইউর লস। আর একটা দেখো ইউর পে ইজ নট কমেন্সুরেট ড্যাশ ইউর ওয়ার্ক, এটা কি হবে, এটা Your উইথ pay- উইথ উইথ, ইউর ওয়ার্কস। হ্যাঁ ও উইথ। কমেন্সুরেটের সাথে উইথ বসে আর কম্পেনসেটের সাথে ফর বসে, দুটা মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন কেউ দেখেও না দেখার ভান করে, যেমন হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্ট, সে তার নিজের ছেলের দোষ দেখেই না, তাহলে কি হবে, ব্লাইন্ড, ট্রু। ঠিক আছে, ব্লাইন্ড True. হিজ সন্স ফল্ট। আর যখন আসলেই সে চোখে অন্ধ হয়, তাহলে কি হবে, দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ লেফট আই, We- ব্লাইন্ড অফ, Of. অফ হ্যাঁ। অফ তারপরে ইউ মাস্ট অ্যাটন ড্যাশ ইউর সিন, প্রায়শ্চিত্ত, ফর ইউর সিন। প্রায়শ্চিত্ত, এটা হচ্ছে অ্যাটন ফর ইউর সিন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ এডুকেশন, অল্টারনেটিভ সাথে টু বসে, সবাই জানি আমরা এটা, True. True. শিক্ষার কোনো বিকল্প নাই, বা এই যে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ না, পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়তে হবে। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, তাহলে অ্যাডমিটের সাথে কি বসে, অফ অফ বস। এক্সকিউজ। ইউ আর অ্যাকাস্টম ড্যাশ, উই আর অ্যাকাস্টম ড্যাশ হট ওয়েদার, যখন কোনো কিছুতে ট্রু মানে ট্রু। অভ্যস্ত হই বা খাপ খাইয়ে যায়, সেটাকে বলে অ্যাকাস্টম টু হট ওয়েদার। দ্য কোর্ট অ্যাকুইটেড হিম ড্যাশ হিজ ডেপ্ট, তাকে কি করা হয়েছে, মানে মানে অভিযুক্ত করা হয়েছে, তার মানে কি হবে, অফিস অফ অ্যাকুইটেড হিম অফ হিজ ডেপ্ট, ঠিক আছে, অফ হিজ ডেপ্ট। ডেপ্ট বলে নাকি বলে ডেট, ডিবিটি ডেট। আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প, তো নির্ভর করা বলতে Upon. কাউন্ট আপন আপন, আপন। আমি তোমার উপর নির্ভর করতেছি এরকম। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এরপর জিকে চলে আসছে, আমাদের প্রিপারেশন কিন্তু কমপ্লিট। গ্রেট ব্রিটেন। জিকে তে আসো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোথায় হয়, গ্রেট ব্রিটেন। Great Britain. বা ইংল্যান্ড, Reading. ঠিক আছে। গ্রেট ব্রিটেন মানে কি বলতো, কোন কোন দেশ, হুম? ফ্রান্স। Northern Ireland. গ্রেট ব্রিটেনের মধ্যে ফ্রান্স কোত্থেকে আসবে, এটা হ্যাঁ, ও এটা তো ইউরোপে, সরি ভাই। একবার, England, Wales, Northern Ireland. তারপরে ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, এগুলো আর কি। আর না, নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হবে না, নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হলে সেটা হচ্ছে তোমার ইউনাইটেড কিংডম হয়ে যায়। আর গ্রেট ব্রিটেনের মধ্যে হচ্ছে তিনটা, ইংল্যান্ড, স্কটল্যান্ড আর হচ্ছে ওয়েলস, ঠিক আছে। আর যখন এর সাথে নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হয়, তখন সেটা হয়ে যাবে ইউনাইটেড কিংডম বা কিংডম। তারপরে হিস্ট্রিক্যাল ট্রয় ইজ কারেন্টলি ইন হুইচ কান্ট্রি, ট্রয় নগরী বলতে কোনটাকে বোঝায়, Turkey. তুর্কি। Okay. গুড। এই যে তিবা, এটা খুব ভালো পারছে না। তারপর দেখো হোয়াট ইজ কল দি গেটওয়ে টু ইউরোপ, গেটওয়ে টু ইউরোপ মানে কি, ভিয়েনা, কি নাম্বার, ইউরোপে ঢোকার। Provincial. আচ্ছা। হ্যাঁ ভিয়েনা, Provincial. Vienna. অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ভিয়েনাতে কয়েকটা অর্গানাইজেশন আছে, যেগুলো ওই যে পেট্রোলিয়াম এক্সপোর্টিং যে অর্গানাইজেশন গুলা, ওপেক, তারপরে কি আছে, ওপেক আছে, তারপর আছে তোমার আরেকটা আছে মেবি, ওপেক আছে, আর কি, ওপেক ভুলে গেছি, বাট ওই যে এনার্জি রিলেটেড যেগুলো আছে, বুঝছো, সবগুলোই বুঝতে। ওপেক আর কি, অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, আইএইএ, এটা কি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক, এটাও কিন্তু ভিয়েনা অস্ট্রিয়াতে, এই দুইটা, ঠিক আছে। হোয়াট ইজ কল্ড দি ককপিট অফ ইউরোপ, ইউরোপের ককপিট বলা হয় কোনটা, বেলজিয়াম। 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 কান্ট্রি মানে হলো যেই দেশের চারপাশেই ল্যান্ড, কোনো সাগর নদী কিছু নাই। তো নেপালের চারপাশে তোমার ল্যান্ডলক, কারণ এখানে কোনো নদী সাগর কিছু নাই। আফগানিস্তানও সেম, দেখবা চারপাশে বিভিন্ন দেশে বিস্তৃত। লাওসও সেম। ভিয়েতনাম। ভিয়েতনাম হচ্ছে কি, ওই যে পূর্ব পাশে তোমার দক্ষিণ চীন সাগর আছে না, ভিয়েতনামের পাশে, তার মানে এটা হচ্ছে নট ল্যান্ডলক, বাকি সবগুলো ল্যান্ডলক। ব্লু ইকোনমি কিসের সাথে সম্পর্কিত, সাগরের Sea. সাথে।
সি সি। ও সরি, না ভাইয়া এটা সি। সমুদ্র ইকোনমি ভাইয়া। এগ্রিকালচার হচ্ছে গ্রিন, সাগরের সাথে মানে কি গ্রিন ইকোনমি, আর ব্লু ইকোনমি ব্লু মানে মানে হচ্ছে, ব্লু। ঠিক আছে, হ্যাঁ। ওই যে ইচ্ছা করে মাঝে সেন্ট মধ্যে মার্টিন। যাতে করে তোমরা পারো কিনা দেখা যায় কি। বাংলাদেশের সর্বদক্ষিণ বলো। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। রাইট। তারপর দেখো বৈকাল। বিশ্বের গভীরতম হ্রদ, গভীরতম হ্রদ বৈকাল। বৈকাল। বৈকাল কোথায় অবস্থিত? চ্যাম্পিয়ন ও বৈ- বৈকাল রাশিয়া না? ও সরি রাশিয়া। বৈকাল হ্রদ গভীরের দিক থেকে সবচেয়ে গভীর, কিন্তু বড় বললে, সবচেয়ে বড় বললে কি হবে? কাম্পিয়ান এই যে চ্যাম্পিয়ন সাগর, এটা কাম্পিয়ান সি বলে এটাকে, যদিও হ্রদ কিন্তু নামে সি। হাজার হ্রদের দেশ কোনটা? ফিনল্যান্ড। ফিনল্যান্ড। ফিনল্যান্ড নরওয়ের অনেকগুলো নাম আছে তাই না? নিশীথ সূর্যের দেশ বলা হয়। তারপর হচ্ছে দ্বীপের দেশও বোধহয় বলা হয় নাকি। তারপরে যে ইন্দোনেশিয়াতে হচ্ছে তোমার সবচেয়ে বেশি মুসলিম পপুলেটেড কান্ট্রি এটা। আর জাপানের পূর্ব নাম নিপ্পন। এটা একসময় খুবই দুর্ধর্ষ ছিল, কিন্তু এখন তারা শান্তিপ্রিয় হয়ে গেছে, তাদের কনস্টিটিউশনকে বলা হয় শান্তি সংবিধান। আর একসময় পুরো, মানে পুরো বিশ্বরে লড়াই ফেলছিল, তাই না, এই জাপান। লিটল বম শান্ত করে দিছে। হ্যাঁ হ্যাঁ, ফ্যাটম্যান আর লিটল লিটল বয় হচ্ছে তারপর দেখো বিশ্ব পরিবেশ দিবস কোনটা? 5ই জুন। 5 জুন। একজন কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বাংলাদেশের কোথা দিয়ে গেছে? ঠিক মিডল দিয়ে। মাঝখান দিয়ে। মধ্যখান দিয়ে। মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে, মধ্যখান দিয়ে। এডেন, আচ্ছা এটার এটার মানটা কত বলো তো? কর্কটক্রান্তি কর্কটক্রান্তি। মান কত? 23.5। 23.5। কোন দিকে? ভাই হ্যাঁ এগুলো হ্যাঁ। ভুলা যায় ভাই এগুলা। 23.5 কোন দিকে? নর্থ। আহ, ঠিক কি আছে, হইবে একটা, হইব একটা মানে কি নর্থ, এন হবে এন। ভুলে গেছি। আরেকটা হচ্ছে সাউথ, যেটা সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে মকরক্রান্তি, 23.5। আচ্ছা। বাংলাদেশ বিষুবরেখার উপরে না, তার মানে উপরের দিকটাই তো বাংলাদেশ কোন, কোন ইয়েতে আছে, পোলে আছে, নর্থ পোল। আমরা বলি না বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত, নর্থ পোলে। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেনে। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথাও অবস্থিত বলো? স্ট্রাটোমন্ডল। স্ট্র্যাটোমন্ডল। আর এই যে জেট বিমান যায়, জেট বিমান যেমন ফাইটার জেট, কিছুদিন আগে যেটা মাইলস্টোনে বিধ্বস্ত হইলো, এটা একটা জেট বিমান বলতে পারো, বা ফাইটার জেট বলতে পারো। এগুলো কোন স্তর দিয়ে চলে? এটাও স্ট্র্যাটোমন্ডল দিয়ে চলে, ঠিক আছে? আমাদের তো কোথায় তারপর কোথায় সেনাবাহিনী নেই? কোন দেশে? মালদ্বীপ। 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 রেগুলার সেনাবাহিনী নেই এখানে। হোয়াট ইজ দি প্রেজেন্ট নেম অফ ইস্ট তিমুর? পূর্ব তিমুরের বর্তমান নাম? তিমুর লিসর। তিমুর তিমুর লিসর। লেস্তে। হ্যাঁ, আর এটা হচ্ছে তার রাজধানীর নাম, দিল্লি। সবচেয়ে বড় রিফিউজি হোস্টিং কান্ট্রি বর্তমানে কোনটা? তুর্কি। তুর্কি। টার্কি। তুর্কি। নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? ইরাক। 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 ইরাকের 2টা নো ফ্লাই জোন আছে, 2টা। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে গিয়া আমাদের এই যে এলিট ব্যাচের এক্সাম 4। আমি একটু সাবমিট করে দেখি কত পাইছি। ও, আমি তো নামই লিখিনি। তোমাদের হাইস্ট মার্ক কত উঠছিল? 90 না? এই মার্ক কই, বিএ স্কোর, দাঁড়াও দেখি। 99 পাইছি, একটা ভুল, তার মানে নামেরটা ভুল। হ্যাঁ, না না, 2টা ভুল। এই আরেকটা কোনটা ভুল করলাম? ও, ওই যে এটা এটা কত? 2 ফুট, 2 ফুট। আমিও 2 4 ফুট ফুট দিছিলাম। বলছিলাম আমি। ভাই আমি 2 ফুট বলছিলাম। এটা 2 ফুট কেন? হ্যাঁ, প্রতিবিম্ব শুধু বলছে ভাই, ওটা সহ বলে নাই তো। আয়নায় আপনার প্রতিবিম্ব কত দূরে দেখা যাবে? আয়না থেকে দূরে। ও, আমার নিজে থেকে দূরে তো বলে নাই, বলছে আয়নায় তাই প্রতিবিম্ব। তো তা আয়না যাতে অতটুকু বললাম। হবে, তাহলে 2 ফুট। তাহলে এটা হচ্ছে আমার ভুল না, এটা হচ্ছে তোমরা বুঝাইতে পারো না আমাকে, ঠিক আছে? তারপরটা দেখো, 8 কিলোমিটার পূর্বে, এটাতে তো ওই যে বললাম, মানে ভ্যালুতেই প্রবলেম আছে আই গেস, অপশন গুলোর মধ্যে এটা বাদ, তার মানে এটা আমার দোষ। তাহলে আমি 100-তে 100 পাইছি, শেষ।